মারণ মন্ত্র লিখেছেন শৈলজানন্দ মুখোপাধ্যায়। বীরভূমে তখন জরিপ চলছিল। ঢেউ খেলানো মাটির নকশা কাগজে ওঠে। জমিদার বলে আমার, প্রজা বলে আমার। মাটি নিয়ে কাড়াকাড়ি চলে। অনেকদিন পরে বেকার গাঁয়ের লোকের যা হোক একটা কাজ মিলেছে। জমি জমা যাদের এক কাঠাও নেই, তারাও মাঠে গিয়ে হাজির হয়। সারা দিন মাঠের ওপর রৌদ্রের ঝাঁঝে খাড়া দাঁড়িয়ে থাকে। একটুখানি ফাঁক পেলেই গন্ডগোল বাঁধিয়ে দেয়। হরিপদর জমি বলে কালীচরণের, আবার কালীচরণের জমি বলে সাধন তাঁতির। লাগুক ল্যাঠা, তাদের কি? এমনি করে মজা দেখে। আর বাড়ি ফিরে বলে, জমি জরিপ এ এক ঝকমারি কাজ বাবা। বউ বলে, হ্যাঁ গা, সকলের যেতে হয় নাকি? তোমার যদি কিছু না থাকে তাও। গম্ভীরভাবে ঘাড় নেড়ে শশধর তাকে বুঝিয়ে দেয়। বলে, আলবাত। থানাপুরীর পর বুঝারত। কেউ বলে গুজরাত, কেউ বলে গুজরুটি। টাট্টু ঘোড়ায় চড়ে কানুনগো সাহেব আসেন। মাঠে গিয়ে কাগজের নকশা দেখে নম্বর ডাক চলতে থাকে। বলেন, দলিল দেখি দেখি কাগজপত্র কি আছে তোমাদের? দেখায় হুজুর। শশী তার ময়লা ন্যাকড়ায় বাঁধা দপ্তরটি খুলে বসে। কানুনগো বলেন, জলদি। কিন্তু জলদি করতে গিয়ে শশীর মাথা খারাপ হয়ে যায়। অনেক হাতড়ে শেষে অনেক অনুসন্ধানের পর একখানি দলিল বের করে বলে, এই দেখুন হুজুর, মহামায়া দেবী, দানপত্র আমার স্ত্রীর নামে, শাশুড়ির দেওয়া। খবর শুনে শাশুড়িও এসে দাঁড়ায়। ভিড় ঠেলে কানুনগো সাহেবের কাছে এসে বলে, না বাবা কানুন গুরু, ও আমি দেব না ওকে। শশী বলে ওঠে, বা দেব না কি রকম? শাশুড়ি ঘাড় নেড়ে জবাব দেয়, না দেব না। দলিলটা লেখা হয়েছে মাত্র, কিন্তু এখনো রেজিস্ট্রি হয়নি। কানুনগো জিজ্ঞাসা করেন, রেজিস্ট্রি করনি কেন? কেন করিনি তবে তাই শোনো বাছা। মাথার উপর চৈত্রের রোদ, দাঁড়িয়ে থাকা ভার। কানুনগো বলেন, থাক পরে শুনবো। শাশুড়ি নাছোড় বান্দা, বলে, না বাবা, তোমাকে শুনতেই হবে। কানুনগো ভালো মানুষ, শেষে বাধ্য হয়ে শুনতে হয়। ব্যাপারটা এমন বিশেষ কিছু নয়। মেয়েটি তার অত্যন্ত আদরের। ওই একটি মাত্র মেয়ে, বুড়ো জামাইয়ের হাতে দিয়েছে। ভেবেছিল হয়তো সুখে থাকবে, কিন্তু কেমন সুখে আছে। আমার কথায় বিশ্বাস হয় না তো? শুধু বাছা তোমার ওই ভীমে মুচিকে। লালকালির দোয়ারটি ধরে ভীমে মুচি তখন তার পাশেই দাঁড়িয়েছিল। নামেই ভীম, দেখতে যেন ঠিক তালপাতার সেপাই। কানুনগো বলেন, কিরে তুই আবার কি জানিস এর? পাতলা খিড়খিড়ে অস্থি চর্মসার ভীম একটুখানি বেঁকে ঈষৎ হাসল। বলল, আমি আর কি জানবো হুজুর, ঠাকুরন বলছেন। বলুন। ভীম কিছুতেই বলতে চাইল না। শাশুড়ি ঠাকুরুন শেষে নিজেই বলল, বেশি বকলে ঝোকলে মেয়েটি আমার সইতে পারে না বাছা। মুখ চোখ লাল হয়ে ওঠে, মাঝে মাঝে মুচ্ছ যায়। শশী এতক্ষণ চুপ করেছিল।
এবার আর চুপ করে থাকতে পারল না, বলল, ভিড়মির ব্যারাম আছে হুজুর? পথ ঘাট লোকজন কিছুই মানামানি নেই, যখন তখন একেবারে সবার সাক্ষাতেই ফট করে দাঁতি লেগে গেল তো ব্যাস, কাপড় চোপড় একেবারে যা তা। ওই ভীমই তো একদিন পুকুরের ঘাট থেকে, বল না রে বেটা। ভীম কিন্তু এবারেও কিছু বলল না, নীরবে একটুখানি শুকনো হাসি হেসে চুপ করে রইল। শাশুড়ি বলল, আছে বাছা, আমিই তো বলছি আছে। ভেবেছিলাম আমার এই বিঘে জমি ওকে দিয়ে ওরই ঘরে থাকবো গিয়ে, মেয়েটা তবু চোখে চোখে থাকতো আমার। কথাটা শোনা মাত্র শশী তার মুখখানা কিম্ভূত কিমাকার করে চেঁচিয়ে উঠল, হ্যাঁ, ব্যামোর কথা আগে বলতে কি হয়েছিল? বিয়ে কোন শালা করতো তাহলে? কানুনগোর ধমক খেয়ে শশী চুপ করল। মেয়েটি বলল, অত হতো না বাছা, ওর ঘরে গিয়ে অবধি বেশি হচ্ছে। ও যে মেয়েকে আমার মারে, মুচ্ছ গেলেই মেরে খুন করে দেয়। বলতে বলতে গলাটা হঠাৎ তার বন্ধ হয়ে গেল। নিজেকে সে আর সম্বরণ করতে পারল না। খপ করে কানুনগো সাহেবের হাতখানা ধরে ঝরঝর করে কেঁদে ফেলল। তোমার মেয়ে আছে বাবা? আজ 2 বছর মেয়ে আমার গেছে ও ঘরে। এর মধ্যে ওই পুজো পার্বণ হলেই যা দূর থেকে মুখখানি একবার। কানুনগো সাহেব হাতখানা তার ছাড়িয়ে নিয়ে বললেন, চুপ করুন, চুপ করুন, মেয়ে আপনার পাঠিয়ে দেব। কথাটা শুনে এক দৃষ্টে মেয়েটি তার মুখের পানে খেপার মতো তাকিয়ে রইল। রাস্তার উপর দাঁড়িয়ে থাকি বাছা, বাঁশের মই বেয়ে খড়ের গাদার উপর চড়ে ওই দিক পানে তাকিয়ে থাকি, তবু দেখতে পাই না। শশী কাছেই দাঁড়িয়েছিল। কানুনগো সাহেব বললেন, আজই পাঠিয়ে দেবে, বুঝলে? শশী হাত জোড় করে ঘাড় নেড়ে ঢোক গিলে বলল, যে আজ্ঞে হুজুর। কানুনগো সাহেব অন্য নম্বর ডাকলেন, 724। মেয়েটিকে বললেন, আপনি যান এবার। শশী বলল, ওই জমিটা হুজুর। কানুনগোর ধমক খেয়ে শশী আবার চুপ করল। ফের জমি? মহামায়া মায়ের বাড়ি গেল। কানুনগো সাহেব নিজে দাঁড়িয়ে না থাকলে শশী হয়তো পাঠাতো না। সুন্দরী একটি মেয়ে, তাঁরই কন্যার বয়সী, ঈষৎ ঘোমটা টেনে গ্রামের পথে তার সামনে দিয়ে সে পার হয়ে গেল। ছাতা ও দোয়াত ধরার জন্য ভীমমুচি রোজ 6 আনা করে পয়সা পায়। তাম্বুতে গিয়ে রোজ তাকে পয়সা নিয়ে আসতে হয়। মাঠের আল রাস্তার উপর কানুনগো সাহেবের ঘোড়া চলেছিল, পাশে ভীম। কানুনগো বললেন, ওরা যখন তোকে কি বলতে বলল রে? ওরা তখন তোকে কি বলতে বলল রে? বললি নে যে? ভীম একটুখানি হাসল। কানুনগো আবার জিজ্ঞেস করলেন, কিরে, কি কথা? অনিচ্ছা সত্ত্বেও ভীমকে বলতে হলো। বলল, শশীর ঘরে নাকি সে কৃষাণ ছিল। একদিন পথে আসতে আসতে দেখে পুকুরের ঘাটে অর্ধ উলঙ্গ অবস্থায় একটি মেয়ে পড়ে আছে, ঠিক যেন মরার মতো। কাছে যেতেই ভীম একটুখানি অবাক হয়ে যায়। তারই মনিবের স্ত্রী মহামায়া। কি করবে ভেবে কিছুই ঠিক করতে পারে না। কাছে লোকজনও কেউ ছিল না। অনেক চেঁচামেচি করে, কিন্তু কারও সাড়া মেলে না।
শেষে নিরুপায় হয়ে মেয়েটিকে নিজেই সে আড়কোলা করে অতি কষ্টে ঘরে তুলে আনে। এই অপরাধ। শশী বলে, ওর গায়ে তুই হাত দিলি কেন বল? বলে তাকে সে বেদম প্রহার করে, মেরে ঘর থেকে তাড়িয়ে দেয়। তার যা কিছু পাওনা ছিল কিছুই দেয়নি। কানুনগো বললেন, মেয়েটাকেও মেরেছিল? ভীম বলল, আমাকেও যত, ওকেও তত। আর একটু হলে তো ও মরে যেত বাবু। আর আমারও এই সব হাড়ে হাড়ে বেদনা ছিল 3 দিন। ভীম তার পাঁজরার হাড়গুলো দেখালো, বলল, ওখানে বললাম না হুজুর, অনেক সব লোকজন ছিল, আর আমরা আগে ছোট লোক। পথ চলতে চলতে তাদের অনেক কথাই হলো। ভীমের সংসারে কজন লোক, কেমন করে তার সংসার চলে, ওই রোগা শরীরে সে খাটে কেমন করে, ইত্যাদি ইত্যাদি অনেক সংবাদ। ভীম বলল, খাঁটি ধাদসে হুজুর, বহুত দিনের অভ্যেস, তাই খাঁটি। না খাটলে ধরুন ঘরে দাদা আছে, দাদার বউ আছে, আমি আছি, আমার বউ, এতগুলি পেট চলে না হুজুর। সারাদিন কাজ করে তুই তো এই 6 আনা পাবি, তারপর? ভীম বলল, এই 6 আনা আমাদের বউ আনবে 3 আনা, আর জ্যোৎস্না রাতে রাজার জঙ্গলে যেদিন গাছ কাটা চলে হোতা পাই 8 আনা। কানুনগো সাহেব চুপ করে শুনছিলেন। ভীম আপন মনেই বলতে থাকলো, গাছ কাটা আর বেশি দিন চলবে না হুজুর, জঙ্গল প্রায় সাফ হয়ে এলো। দোকানের সয়দার ধার আছে হুজুর 3 টাকা, আর ওই শশী ঠাকুর ধান চাল কিছুই দিলে না। নম্বুশুড়ির কাছে ধার করেছি 5 টাকা, তার আবার সুদ আছে। কানুনগো বললেন, তোর দাদা, দাদার বউ, ওরা খাটে না? ভীম বলল, ক্ষমতা থাকলেই তো খাটবে হুজুর, দাদার ক্ষমতা নেই। আচ্ছা, তোর ওই ধার আমি শোধ করে দেব। কথাটা শুনে ভীম তার মুখে কিছুই বলতে পারল না। একটুখানি ম্লান হাসি হেসে আবার সে পথ চলতে লাগলো। জ্যোৎস্না রাত। গাছ কাটার জন্য বনে যাবার আগে ভীম বলল, বউ তুইও চল, আজ পাতা কুড়িয়ে আনবি 1 বোঝা। বউ বলল, পারবো না। কেন, এত কিসের? খেটে খেটে তুই মরছিস, তুই মর্গে যা। ভীম তার চিরাভ্যস্ত হাসি একটুখানি হেসে চুপি চুপি বলল, টাকা পেয়েছি 10টা, জানিস? টাকার কথা শুনে বউ একটুখানি চাঙ্গা হয়ে উঠল, বলল, কোথা? ভীম বলল, কানুনগো সাহেব দিয়েছে, দেখবি? বউ জোরে জোরেই বলে উঠল, দেখা গে তোর ভাইকে, দেখা গে তোদের বউকে, আমায় কেন? বেগতিক দেখে ভীম আর কোনো কথা বলল না। ধীরে ধীরে বাইরে এসে দাঁড়ালো। বড় ভাই সুধন উঠানে বসে পায়ে একটা ন্যাকড়া জড়াচ্ছিল। বলল, টাকা কিসের? টাকা টাকা করছিলি যে? মদের নেশা ধরেছিল। ভীম বলল, টাকা দিয়েছে কানুনগো সাহেব, দোকানের ধার আর নম্বুর টাকা। বলিহারি। সুধনের রক্তবর্ণ বড় বড় চোখ দুটো যেন কপালে উঠে গেল। বলল, বাহ, বেশ বুদ্ধি, যা হোক। তুই মজা মার, আর আমাদের বউ ততদিন ন্যাকড়া পড়ে পড়ে বেড়াক, কাপড় আনতে হবে না। ভীম বলল, নম্বু যে দিনরাত তাগাদা দিচ্ছে।
সুধন বলল, ও বেটা তো অমনি দেয়, তার কি করবি? এই যে আমার ঘরের চালে 20 গন্ডা ফুটো হয়েছে, খড়ও তো কিনতে হবে 2-4 পণ। না ভিজবো বসে বসে বর্ষার দিনে? নিরুপায় ভীম চুপ করে রইল। সুধন বলল, কানুনগো বাবুকে কই বলিস দেখি। বলিস, আমার ভাই বলেছে, 1 জোড়া জুতো দাও তো ঠাকুর, ছেঁড়া খোঁড়া পুরনো হলেও হবে। বলিস, বুঝলি? ভীম আর সেখানে দাঁড়ালো না, বলল, বলবো। সুধনের বউ ঘরের ভিতর থেকে বলে উঠল, বলবে? না বললেই নয়। কি গুণের ভাই তোমার! জানি গো জানি, সুধন মুচি ঘরে বসেই সব টের পায়। লুকিয়ে লুকিয়ে টাকা জমাচ্ছে, আর আমাদের বেলাতেই। আমি যে বড় ভাই, তোর যদি কোনোদিন সুখ হয় তো। কুষ্ঠ ব্যাধিগ্রস্ত সুধন তার নুলো হাত দুটি আকাশের দিকে তুলে অনুপস্থিত ভ্রাতার উদ্দেশ্যে বলতে লাগলো, হে ভগবান, হে ভগবান। পরদিন তাম্বু হতে পয়সা নিয়ে ফেরার সময় কানুনগো বললেন, কি রে ভীম, তোদের গায়ে তো মস্ত ভোজ লেগে গেছে দেখছি। ভীম হেসে বলল, আজ্ঞে হ্যাঁ, বাবুদের বাড়িতে। তোদের একদিন দেবে না খেতে কাঙালি ভোজন? ভীম আবার একটুখানি হাসলো মাত্র। কানুনগো বললেন, কাজ আমাদের 3 দিন বন্ধ থাকবে, বুঝলি? গাঁয়ের কোনো লোকই তো আর আসতে পারবে না বলছে, তোর ছুটি। ভীম আবার হাসলো। তার এই সরল সুন্দর হাসিটি কানুনগো সাহেবের বড় ভালো লাগে। বলেন, আমাদের দেশে যাবি ভীম? ভীম জবাব দেয় না, শুধু হাসে। তার এই হাসিটি কাউকে ডেকে দেখাতে ইচ্ছে করে। ভীম হেসে বলে, না হুজুর। কথায় কথায় ভীমের হাজিরির কথা কানুনগো সাহেবের মনে থাকে না। 3 দিন ছুটি, সেই ছুটির হাজিরি। ভীম খানিক দূর এসে আবার ফিরে গিয়ে জিজ্ঞাসা করে, ছুটি কি কাল থেকেই হুজুর? হ্যাঁ, কাল থেকে 3 দিন, বলে খবরের কাগজটা কানুনগো সাহেব হাতে নিয়ে ডেক চেয়ারে হেলান দিয়ে চুপ করে বসেন। ভীম যেন কি একটা কথা বলার জন্য উসখুস করে, খানিক চুপ করে বসে থাকে। তারপর হঠাৎ এক সময় ডেকে বসে, হুজুর। কি? কানুনগো হাত বাড়িয়ে কাগজখানা টেবিলের উপর রেখে সোজা হয়ে উঠে বসে বলেন, কি রে? ভীম বলে, কুষ্ঠব্যাধি কাকে বলে জানেন হুজুর? কানুনগো হেসে বলেন, কেন রে? এক ভাইয়ের যদি ওই ব্যাম হয় তো সব ভাইয়ের হবে হুজুর? কেন বল দেখি? ভীম হেসে বলে, আমাদের পাড়ায় আছে একজনের, তাই বলছিলাম আজ্ঞে। কানুনগো সাবধান করে দেন, দেখিস যেন তার কাছে ঘন ঘন যাওয়া আসা করিস নে ভীম। হয় বই কি, সব ভাইয়েরই হয়, ও ভারী খারাপ ব্যারাম। সেদিন বাড়িতে ফিরতে ভীমের একটুখানি দেরি হয়ে গেল। সুধন হামাগুড়ি দিয়ে রাস্তার কাজ পর্যন্ত এগিয়ে এসে বাঘের মতো থাবা পেতে বসেছিল। ভীমকে দেখা মাত্র সে গর্জে উঠল, দেখগে তোর বউয়ের কাণ্ড, দেখগে। ভীম থমকে চুপ করে দাঁড়ালো। সুধন বলল, কাজ থেকে এলো, বললাম বলি দে পয়সা 3 আনা, মদ আনুক খাই। তা কিছুতেই দিলে না, বলে মর না তোরা, আমার কি, বলে একটা ঠ্যাঙা উঁচিয়ে আমায় মারতে এলো। দে মেরে,
পারিস তো সবাই মিলে, মার আমায়, মেরেই ফেল। ভগবান মেরেছে, তোরা মারবি, তাতে আর আশ্চর্য কি? বলে সুধন ফ্যাঁস ফ্যাঁস করে কাঁদতে লাগলো। ভীম আর কোনো কথা না বলে ঘরের ভেতর গিয়ে ঢুকলো। অন্ধকার ঘরের মেঝেই আঁচল পেতে বউ তার উপুড় হয়ে পড়েছিল। পা দিয়ে তাকে নেড়ে দিয়ে বলল, এই ওঠ। বউ উঠল না। ভীম বলল, ফেল, পয়সা ফেল বলছি, কেন দিসনি পয়সা? বউ তার খুঁট থেকে পয়সা 3 আনা খুলে ঝনঝন করে ঘরের চৌকাঠের দিকে ছুঁড়ে ফেলে দিল। অন্ধকারে পয়সাগুলো কোন দিকে যে ছিটকে পড়ল, হাতড়ে খুঁজে পাওয়া কঠিন। হঠাৎ কোন দিক থেকে যে কি হয়ে গেল কে জানে। যা সে কোনোদিন করেনি, আজ হঠাৎ রাগের বশে তাই সে করে বসল। বউয়ের পিঠের উপর জোরে জোরে উপরি কয়েকটা লাথি মেরে বলে উঠল, এত দেমাক কেনে? বলি, এত দেমাক কিসের? বউ আর না চাইলো বাট। লাথি খেয়ে তাড়াতাড়ি ছুটে ঘর থেকে বের হয়ে চলে গেল। জোরে জোরে বলতে বলতে গেল, চললাম চললাম, তোর ঘর থেকে জনমের মতো চললাম হতভাগা। দাদার ওই নুলো পা দুটো জিভ দিয়ে দিয়ে চাট আর পড়ে থাক তুই হ্যাংলা কুকুরের মতো। আমি পারবো না, গতর আছে খেটে খাবো, আর তোর মতো আমি 50 ঘন্টা জুটিয়ে নেব। শুনে রাখ, বিশ্বাস না হয় তো চোখে দেখে আসিস একবার। কথাগুলো একে একে সবই তার কানে এসে ঢুকলো। প্রত্যুত্তরে একটি কথাও ভীমের মুখ দিয়ে বের হলো না। দুয়ারের গোড়ায় চুপ করে হতভম্ব হয়ে সে দাঁড়িয়ে রইল। নম্বুসুড়ি আজ কয়েকদিন টাকার তাগাদা করতে আসেনি, দোকানের টাকাও দেওয়া হয়নি। ভীমের মুখের সে হাসি হঠাৎ বন্ধ হয়ে গেছে। চুপ করে এক জায়গায় বসে বসে ঝিমায়। এদিকের কাজ তো বন্ধ, জঙ্গলে কাঠ কাটতেও যায় না। কানুনগড় দেওয়া 10টি টাকা থেকে 12 আনা পয়সা ভেঙে দ্বিতীয় দিনের খরচ চালিয়েছে। তৃতীয় দিনে মুচিপাড়ায় এক প্রকাণ্ড মজলিস। বাবুদের বাড়ি সেদিন নাকি কাঙালি ভোজন। মজলিসে পাড়ার প্রায় সকলেই এসে জড়ো হয়েছে। বুড়া ভূষণমুচি মদ খেয়ে একটুখানি বেশি মাত্রায় মাতাল হয়ে পড়েছিল, অথচ ভারী কি বলতে পাড়ার মধ্যে সেই একা। বলে, বল ক্যাঙালি কাকে বলে বল। কে একজন বলল, যারা খেতে পায় না উপোস দেয়। ভূষণ বলল, তবে সেই তারাই খাক, আমরা খাবো না, ক্যাঙালি আমরা নই, খাওয়াতে হয় আমাদের আলাদা করে খাওয়াবে। ভাগাড়ে সেদিন একটা মস্ত গরু পড়েছিল। মদের মাত্রাটা সেদিন সকলেরই একটুখানি বেশি হয়েছে। বলে, ঠিক ঠিক, ক্যাঙালি কোন শালা বলে, আমরা ক্যাঙালি নই। নুলো সুধনও মজলিসের এক পাশে বসেছিল। সেও বলল, আলবাত, যেতেই যদি হয় তো আমরা আলাদা যাব। মজলিসে সেদিন এই বলে রায় পাশ হয়ে গেল যে মুচিপাড়ার কেউই যাবে না। যদি কেউ যায় তো সে 5 টাকা জরিমানা দেবে। নুলো সুধন সায় দিয়ে বার কতক ঘাড় নাড়ল। ভীমও সেখানে উপস্থিত ছিল, কিন্তু তার মুখ দিয়ে কেউ কোনো কথাই শুনতে পেল না। মনে হলো মদে তার সেদিন ভালো নেশা জমেনি। 10 টাকা 9 টাকা 4 আনা এসে ঠেকেছে। আজও যদি কিছু খরচ করে
তাহলে আর ঋণ শোধ হয় না। ভীম ভাবল সে যাবে, হোক মজলিস। তারা কাঙালি নয় তো কি? কাঙালিদের 4 আনা করে দক্ষিণা আর 2 সের করে মুড়ি। অত লোকজনের ভিড়ে তাকে চিনবেই বা কে? কিন্তু চিনল। এমনই কপাল, মুড়ি ও দক্ষিণা নিয়ে ভিড় ঠেলে বাবুদের ফটক থেকে বের হওয়া মাত্রই ধীরু মুচির সঙ্গে ভীমের চোখাচোখি দেখা। দুর্বল ভীমের পা দুটো তখন থরথর করে কাঁপছে। কথাটা মুচিপাড়ায় রাষ্ট্র হতে দেরি হলো না। নুলসুধন গর্জন করে উঠল, দিগে জরিমানা, যা দিয়ে আয় টাকা। মেলা টাকা হয়েছে তোর, ছোট লোক চামার কোথাকার। ভূষণ মুচি হুঁকা টানতে টানতে জানিয়ে গেল, 16 আনা মজলিসের কাছে কাল যেন ও 7 হাত নাক্ষত দিয়ে আসে, আর 5 টাকা জরিমানা। ভীমের মুখে কোনো কথা নেই, সে যেন বোবা। আঁচলের মুড়িগুলো ও কাঙালি বিদায়ের সিকিটি সুধনের কাছে নামিয়ে দিয়ে ভীম বলল, খা। সুধন বলল, আর তুই? আমি খেয়েছি। নুলো হাতে খাবার উপায় নেই। বউ তার মুঠো মুঠো মুখে তুলে দেয়, আর নুলসুধন প্রকাণ্ড হাঁ করে সশব্দে মুড়িগুলো চিবাতে থাকে আর বলে, দে ঝপাঝপ দে, তোল। ঘরের ভেতর থেকে ভীম বের হয়ে আসলো, মাতালের মতো টলছিল। বলল, দাদা আমার টাকা। নুলো যেন আকাশ থেকে পড়ল, হাঁ করে বলল, টাকা কিসের? ভীম বলল, এই যে রেখেছিলাম হাঁড়ির ভেতর, নেই তো। সুধনের বউ বলল, তা আমরা কি জানি, সেই তোর বউ নিয়ে পালায়নি তো? সুধন বলল, হ্যাঁ ঠিক, এ সেই বউ ছুঁড়ির কাজ। কিন্তু বউ তার চলে যাবার পরেও টাকা সে দেখেছে, বুঝতে তার আর বাকি রইল না। কিন্তু বলার কিছু নেই। বড় বউ তার এই টাকা চুরির প্রসঙ্গে আরো কি যেন বলতে যাচ্ছিল। এই দেখছিস কি হাঁ করে, দে ঝপাঝপ দে। সুধন তার বিকৃত কদাকার বোয়াল মাছের মতো মুখখানা হাঁ করে এক মুঠো মুড়ির জন্য সাগ্রহে ওত পেতে রইল। পরদিন সকালে 5 টাকা জরিমানা দিয়ে ভীমমুচির কাজে যাবার কথা। কিন্তু কানুন গো আসলেন, আমিন আসলো, গ্রামের লোকজন একে একে জড়ো হতে লাগলো। ভীম আর আসে না। দুর্বল মানুষ, হয়তোবা হঠাৎ কিছু অসুখ বিসুখ হয়ে গিয়েছে। কানুন গো বললেন, চট করে একবার খবর নিয়ে এসো দেখি। কিন্তু সংবাদ আনার জন্য কাউকেও যেতে হলো না। সংবাদ আপনা থেকেই এসে পৌঁছলো। অতি নিদারুণ দুঃসংবাদ। কানুন গো সাহেব একেবারে হতভম্ব হয়ে গিয়ে সার্ভে টেবিলটার উপর হাত রেখে ঝুঁকে পড়লেন। তুমি দেখে এলে নিজে? যে লোকটা সংবাদ এনেছিল সে বলল, আগে হ্যাঁ হুজুর, গলায় দড়ির ফাঁস লাগিয়ে ঝুলছে। কানুন গো আবার জিজ্ঞেস করলেন, নিজের ঘরে মরেছে? বলো কি? আগে হ্যাঁ হুজুর, একদম শেষ, চোয়াল দিয়ে রক্ত গড়িয়ে পড়েছে, আধাত খানেক জিভ বেরিয়ে গেছে, মাছি ভন ভন করছে, দেখে এলাম। চলো বলে কানুন গো টেবিল ছেড়ে পথ ধরলেন। দেখে আসি চলো। সঙ্গে সঙ্গে অনেকেই চলল। মুচিপাড়ার কাছাকাছি এসে গোলমাল হট্টগোল শুনে কানুন গো সাহেব থমকে দাঁড়ালেন। বললেন, ওর আর কে আছে ঘরে?
বউ আছে হুজুর, আর এক দাদা আছে, নুলো, কুঠে, কুষ্ঠব্যাধি হুজুর, একেবারে এমনি। দূরে একটা গাছের তলায় সাদা রঙের ঘোড়াটি তার ঘাস খাচ্ছিল। কানুনগো বললেন, পারবে? ওকে কেউ ধরে আনতে পারো তোমরা? বলা মাত্র দুজন লোক ছুটে গিয়ে ঘোড়াটিকে ধরে আনলো। কানুনগো সাহেব টপ করে ঘোড়ার উপর চড়ে বসলেন। কে একজন বলল, কাজ কি তাহলে আজ বন্ধ থাকবে হুজুর? তাঁবুর দিকে ঘোড়া ছুটিয়ে দিয়ে টুপি নেড়ে বললেন, থাক। ঘোড়া ও ঘোড়সওয়ার মাঠের উপর দিয়ে তখন বহুদূর চলে গিয়েছে। বনমালী বলল, এ বেটাও খেপা দেখছি, মাথা গরমের ছিট আছে। মহামায়ার স্বামী শশী দাঁড়িয়েছিল, বলল, সেদিন দেখলে না? রাত জেগে কানুনগো সাহেব চিঠি লিখছিলেন। মাটি জরিপ করতে এসে মানুষের কত লোভের সংগ্রাম দেখি, কত সুখ দুঃখের কাহিনী শুনতে পাই। ভীমমুচির কথা লিখেছিলাম, বোধহয় তোমার মনে আছে। শীর্ণ দুর্বল সেই নিরীহ মানুষটির মুখে সহজ সুন্দর যে হাসিটি দেখেছিলাম, তোমাকে একটিবার দেখাবার ইচ্ছে ছিল, কিন্তু তার আর উপায় নেই। সে হাসি আজ চিরদিনের মতো নিভে গিয়েছে। শুনলাম সে হতভাগা নাকি গত রাতে গলায় দড়ির ফাঁস ঝুলিয়ে আত্মহত্যা করেছে। তার সেই নির্মল সুন্দর হাসিটির আড়ালে প্রাণান্তকর এত বড় দুঃখ যে সে কেমন করে লুকিয়ে রেখেছিল কে জানে। মহামায়ার মা কাল আমার কাছে এসেছিলেন। মায়ের মতো মাথায় হাত রেখে আমায় তিনি কত আশীর্বাদ করে গেলেন। বললেন, মহামায়া বলছে আর তাকে যেন তার স্বামীর ঘরে পাঠানো না হয়। পাঠালে সে গলায় দড়ি দিয়ে জলে ডুবে কিংবা যে কোনো প্রকারে আত্মহত্যা করবে। আত্মহত্যা? আমাদের ডেপুটি সাহেব বললেন, টেম্পোরারি ইনসেনিটি। ভীমকে পাগল বলে এত বড় ব্যাপারটা তিনি হেসে উড়িয়ে দিলেন। কিন্তু পাগলামি হোক, ভুল হোক, আর যাই হোক, যে দুঃখ মানুষকে তার চির আকাঙ্ক্ষিত প্রাণ বস্তুটিকে টেনে ছিঁড়ে অতি নিষ্ঠুরভাবে নির্যাতিত করে অকস্মাৎ দেহ থেকে বিচ্ছিন্ন করাতে পারে, তাকে অত সহজভাবে গ্রহণ করতে পারছি না। পারলে হয়তো অনেকখানি স্বস্তি অনুভব করতাম। আজ সারাদিন কোনো কাজ করতে পারিনি। প্রতি ডাকে তোমায় চিঠি না লিখলে ব্যথা পাও, তাই এই চিঠিখানি লিখছি।